বাড়ি বলতে ভাঙা বেড়া, টিনের চাল ফুটো, তবুও চলন্ত ট্রেনে অপূর্ব সঙ্গীত পরিবেশন করে সকলের মন কাড়ছেন এই শিল্পী। সেই শিল্পীর বড় বাড়ি গাড়ি কিছুই নেই। বাড়ি বলতে ভাঙা বেড়া আর টিনের চাল ফুটো, এর মধ্যে দিয়ে চলছে সেই শিল্পীর সুরের মূর্ছনা। ভিন রাজ্যের শিল্পী হলেও কলকাতায় মৃত্যু হয়েছিল সঙ্গীত শিল্পী কেকের। সঙ্গীতপ্রেমী মানুষের মধ্যে গুরুকে বাঁচিয়ে রাখতে ট্রেন পথে গান শুনিয়ে চলেছেন নদিয়া শিল্পী শুভঙ্কর। তার বাড়িটি বেড়ার ঘরের, টিনের চাল ভাঙা, তারই মধ্যে সযত্নে রাখা আছে গিটার, হারমোনিয়াম, তবলা। সে ভাঙা বেড়া আর ফুটো টিন দিয়ে বের হয় সুর, তাল এবং ছন্দ। সংসারের উপার্জনের অবশ্য লয় নেই। চরম দারিদ্রতা থাকলেও গানের প্রতি ভালোবাসার কারণে এখন রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াচ্ছেন নদিয়ার হাবিবপুর দেবীপুর এলাকার যুবক শুভঙ্কর রায়। পরিবারের সদস্য বলতে মা, বাবা, দাদা এবং শুভঙ্কর নিজে, এই চারজন। প্রতিভাবান শিল্পীর বাবা দীনবন্ধু রায় বছর কয়েক আগে পক্ষঘাতে গুরুতর অসুস্থ। পেশা হকারি হলেও বিভিন্ন জায়গায় গানের চর্চা করতেন। মা আরতি রায় নিছকই গৃহবধূ। তবে এত অভাবের মধ্যেও সুরের চর্চা ছাড়েনি শুভঙ্কর। একটি টোটো চালায় দুই ভাই। দাদাও সঙ্গীতের চর্চা করেন। বেশ কয়েক বছর আগে কর্মসূত্রে ভিন রাজ্যে গেলেও গানের চর্চা থেকে দূরে সরে যান। আবারও বাড়িতে ফিরে এসে নতুন করে গানের চর্চা শুরু করেছেন তিনি। তবে তিনি প্রখ্যাত সঙ্গীতশিল্পী তথা গায়ক প্রয়াত কেকের ফ্যান। এর আগে কলকাতায় যখন কেকে এসেছিলেন তখন তার কনসার্টে যাওয়ার ইচ্ছে ছিল শুভঙ্করের, কিন্তু বিশেষ কারণবশত যেতে না পারায় এবং পরবর্তীতে সেই মঞ্চেই অসুস্থ হয়ে যাওয়ায়, তারপর কেকের মৃত্যু হওয়ায় রীতিমতো ভেঙে পড়েন শুভঙ্কর। তার আরাধ্যা শিল্পীকে স্বচক্ষে দেখতে না পারলেও পরবর্তীতে সেই মঞ্চের সামনে গিয়ে গান এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষকে কেকের গান শুনিয়ে মনোরঞ্জন দিয়ে চলেছেন শুভঙ্কর। পরিবারের লোকজন সেভাবে কাজ করতে না পারলেও গান গেয়ে রাস্তায় এবং বিভিন্ন জায়গাতে যদি কিছু অর্থ উপার্জন হয়, সেটা দিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন হাবিবপুরের শুভঙ্কর। তার বাবা বলেন, অভাবের ঘরে গান বাজনা মানে বিলাসিতা, কিন্তু দুই ছেলেকে গান ছাড়ার কথা বলতে পারেন না তিনি। শিল্পী শুভঙ্কর বলেন, চলন্ত ট্রেনে অর্থ রোজগারের আশায় তিনি সঙ্গীত পরিবেশন করেন না। সকলের মাঝে প্রিয় শিল্পী কেকে বাঁচিয়ে রাখতেই তার এই প্রয়াস। তবে সকলে যদি সহযোগিতা করেন এবং সমস্ত জায়গায় গিয়ে যদি সঙ্গীত পরিবেশন করতে পারেন, তাহলে দুটো অর্থ উপার্জন হয়, পরিবারের পাশে দাঁড়িয়ে সঙ্গীতকে আরও দূরে নিয়ে যেতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি। বিভিন্ন অডিশনে গেলেও বড় কোনো প্ল্যাটফর্ম পাননি একজন শিল্পী হিসেবে। সেই ইচ্ছেও রয়েছে মনের অন্তরালে। তবে বর্তমানে সামাজিক মাধ্যমের যুগ, তাই ছোটোখাটো অনুষ্ঠানই হোক কিংবা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকেরা যদি তাকে সুযোগ করে দেয়, তাহলেও কিছুটা সম্মানিত বোধ করবেন তিনি। বর্তমানে হোক কিংবা সেকেলে অনেক সঙ্গীত শিল্পীর গান তিনি করেন, কিন্তু কলকাতার নজরুল মঞ্চে কেকের মৃত্যু তার মনে দাগ কেটেছে। তাই জীবিত অবস্থায় দেখার সৌভাগ্য না হলেও মৃত্যুর পর তার মূর্তির সামনে দাঁড়িয়ে গান করে এসেছেন তিনি। আর ছেলের ক্ষেত্রে ছেলেরও কিছু আছে না, অনেক দিন ধরে গান করছে এরকম। ভিডিও টিডিও করে তার কোনো হচ্ছে না কিছু। তো এই অভাবে সংসারে কি মনে হচ্ছে, কাজকর্ম করবে নাকি? কাজকর্ম করে একটু, এই গানের জন্য কাজকর্ম ক্ষতি হয়তো ক্ষতি হয়তো। ছেলে কি ওই গানের জন্য সারাদিন ঘুরে বেড়ায়? হ্যাঁ, ঘুরে বেড়ায় এরকম। আর উপার্জন সেভাবে হচ্ছে না? না। কি মনে করছেন, এই অভাবের ঘরে কি গান করাটা ঠিক নাকি মনে করছেন? যদি একটু ভিডিও এই হয়তো গানে আপনারা যদি একটু সহযোগিতা করতেন তাহলে। কি নাম আপনার? নাম কি? আমার আরতি রায়। ওনার? বলো। দীনবন্ধু রায়। আচ্ছা, আপনার দুই ছেলে। ভাঙা ঘর, টিনে দিয়ে জল পড়ে, বেড়ার ভাঙা, এর মধ্যে সযত্ন রয়েছে হারমোনিয়াম, ডুগি, তবলা, গিটার। এগুলো কি করে, মানে কি কারণে? শুধুই কি শখ? না, শুধুই শখ না দাদা, এটা হচ্ছে আমার ভবিষ্যতের এগিয়ে যাওয়ার লক্ষ্য। এটাকে সঙ্গে নিয়েই আমি এগিয়ে যেতে চাইছি এবং তার পাশাপাশি একটু ভালো জায়গা, একটু গান বাজনার একটা যদি প্ল্যাটফর্ম আমি পাই, সেই আশা করেই আমি এটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে, লক্ষ্যের দিকে। তো আপনার পরিবারে সবাই কেউ কেউ গান করেন? হ্যাঁ, আমার বাবা আগে করতো গান, তারপরে আমরা দু ভাই ওখান থেকেই মানে শিখেছি ওনাদের থেকেই। আমার দাদাও লোকগীতি করে এবং আমি আধুনিক এবং ছায়াছবি, হিন্দি, বাংলা সব ধরনের গানই করি। তো আপনাকে যেটা দেখা যাচ্ছে ট্রেনেও তো আপনি গান করছেন, কি কারণে? হ্যাঁ দাদা, ট্রেনে করেছি আমি একটাই কারণে, এখন বর্তমান আমার পরিস্থিতি খুব খারাপ চলছে, বাড়ির আর্থিক অবস্থাও খুব খারাপ যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বাবা এখন স্টেশনে কলা বিক্রি করছে। তো এবার আমাদের গান, বাবা তো অসুস্থ। হ্যাঁ, বাবা তো ব্রেন স্ট্রোক হয়েছিল 2 বছর আগে। তখন থেকে তারপরে এখন মানে সংসারের হাল, আমাদের একটা টোটো আছে বাড়িতে, আমরা দুটো ভাই এখন ওই টোটোটা চালাই, তার পাশাপাশি সঙ্গীতটাকে বাঁচিয়ে রেখেছি।
আর এত শিল্পী থাকতে আপনি কে কে কেন পছন্দ করলেন? কে আমার খুব মানে ছোট থেকেই যখন কে হিট গান বলিউডে যখন গেয়েছেন তখন থেকেই আমার সেই গানগুলো আমার খুব ভালো লাগে। এবার আমি তখন থেকেই আমি কেকের গান করি। তারপরে কে মাঝে মাঝে কলকাতায় কনসার্ট করতে আসতো, তো ওনাকে দেখারও আমার খুব ইচ্ছা ছিল। তো লাস্ট যখন এসছিলেন কলকাতায় দুটো কনসার্ট করার কথা ছিল, একটা হচ্ছে কলকাতা নজরুল মঞ্চে আর একটা হচ্ছে গুরুদাস কলেজে। তো নজরুল মঞ্চে ফার্স্ট প্রোগ্রামটায় এসে উনি মানে প্রচুর গরমের মধ্যে প্রচুর দর্শক হয়ে যায়, যার কারণে কি কারণে এবার আমি বলতে পারছি না সঠিক করে। এবার যাই হোক প্রচুর ভিড়ভাট্টা হয়েছিল, তার মধ্যেও তিনি প্রচুর এন্টারটেনমেন্ট করেছেন, দর্শকদের আনন্দ দিয়েছেন। প্রোগ্রাম শেষ করার আগেই কিছুটা সময় আগে তার একটু মানে শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানটা ওখানে বন্ধ করে বেরিয়ে আসেন। তারপরেই তিনি কলকাতায় বড় অ্যাপোলো যে নার্সিংহোম ওখানে গিয়ে চিকিৎসা চালায়। যখন মানে চিকিৎসা চলাকালীন তিনি ওখানে মানে হার্ট অ্যাটাক করেই উনি মৃত্যুবরণ করেছেন। তাহলে দেখা তো আর হলো না। না, আমি ওই দিন ওখানে যেতে চেয়েছিলাম, কিন্তু ওখানে যেতে গেলেও মানে টিকিট ছিল 2000 টাকা নিম্নে। এবার 2000 টাকা খরচ করে আমি যখন ওটা জানতে পারি রানাঘাটের একটা দাদা ভাইয়ের কাছে যে টিকিট ওখানে 2000 টাকার টিকিট মানে সব থেকে লোয়েস্ট, তো সেই কারণেই আমি যেতে পারিনি দাদা। তো তারপরে আমি এই ঘটনাটা শুনে যে কে মারা গেল ওটা শুনে খুব দুঃখ পেয়েছিলাম, এমনকি কান্নাও করেছিলাম। তো তারপরেও আমি কিন্তু ওই গানটাকে এখন আমি কেকের গানটাই আমি ট্রেনের মধ্যে গাইছি, এবং আমি নজরুল মঞ্চে গিয়েও আমি ওই গানটা গেয়েছি। আমাকে ওখানে গান করতে দিচ্ছিল না, মানে নজরুল মঞ্চের ওই সামনে ওখানে সাউন্ড চালানোর কোনো পারমিশন নেই। তো আমি ওখানে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমাকে বলে যে ঠিক আছে ভাই তুমি গান করো, 2-4টে গান কে খুব ভালোবাসো তুমি করো, অসুবিধা নেই। তো কি মনে হচ্ছে মানে ওনাকে ওনার গান কি আরো কেউ করে? কারণ উনি তো আমাদের রাজ্যের নন, সেই হিসেবে। হ্যাঁ, ওনার গান অনেকেই করে। এবার অনেকে করে 2-1টা গান করেন স্টেজ পারফরমেন্সের জন্য, কিন্তু এখন রিসেন্টলি কে মারা যাওয়ার পরে করছেন। কিন্তু আমি কিন্তু কেকের গান আমি অনেক আগে থেকে উনি বেঁচে থাকাকালীন যখন 2015-16তে যখন হিট গান বলিউডে দিয়ে গেছেন উনি, আমি তখন থেকেই কেকের গানগুলো করি। এই যে বলছেন অভাব, তাহলে তো আপনার তো এই গানের বিভিন্ন রকম এখন ব্যান্ড আছে, তাদের সঙ্গে যোগাযোগ করলেও তো নিয়মিতভাবে করতে পারেন। তাদের সঙ্গে দাদা আমি একদম আমার গানের মধ্যে যতটা প্রচেষ্টা আমি সম্পূর্ণভাবে চালিয়ে যাচ্ছি, তাদের সঙ্গেও আমি যোগাযোগ করেছি, মানে আমি বসে নেই। এবার আমি সমস্ত ব্যান্ডের কাছে আমি গিয়ে সকলকেই মানে অনুরোধ করেছি যে আমাকে নিয়ে অনুষ্ঠান করো, তারা আমাকে সহযোগিতা করে। এবার দেখা যাচ্ছে অনেক সময় অন্য সিঙ্গারদের নিয়েও করছে, কিন্তু আমাকেও 2-1টা করে সুযোগ দেয়। এবার মাসের মধ্যে দেখা যাচ্ছে আমার 2-1টা অনুষ্ঠান ঢোকে, কিন্তু আমি অনুষ্ঠানে গিয়ে মানে আমি আজ পর্যন্ত 50-60টার ওপরেই অনুষ্ঠান করেছি। সব অনুষ্ঠানগুলো ভালো হয়েছে, আমাদের কমিটির থেকে অনেক মানে ইয়ে জানিয়েছেন, প্রশংসা করেছে, আরও সামনের দিকে এগিয়ে যাও সেটা বলেছে কমিটির থেকে দাদা ভাইয়েরা বা আমাদের বন্ধুবান্ধব সার্কেলের আমাদের পাড়ার সবাই। কি মনে করছেন এই অভাবের সংসারে এই ধরনের গান কিভাবে দেখছে? আমি দাদা এই মানে এই অভাবের সংসারেই গানটাকে সকলের সামনে এখন আমি ট্রেনে যাচ্ছি। ট্রেনে গিয়ে দাদা আমি কারোর কাছে টাকা পয়সা আমি চাইছি না, যে যা পারছে খুশি হয়ে আমাকে দেয় সবাই, মানে ভালো লাগলে খুশি হয়ে। তাতে কি সংসার চালানোর মতন হচ্ছে? তাতে সংসারটা চালানোর মতন এখন হচ্ছে না। আমি চেষ্টা করছি যে সকলের সামনে আমার গানটা পৌঁছাক, সকলের সামনে যে কেকের গান গাইছি বা পারফরমেন্সটা কেমন করছি ট্রেনের মধ্যে সকলের সামনে ওনাকে আর কি জীবিত গানের মধ্যে দিয়ে রাখতে চাই, ওনাকে আমার গানের মধ্যে দিয়ে কে স্যারের যে গানগুলো মানে বাঁচিয়ে রাখতে চাই। তার মানে একজন শিল্পী হিসেবে এখন একটা প্ল্যাটফর্ম চাইছেন? এখন আমি একটা মানে প্ল্যাটফর্ম আমি অনেকদিন ধরে চেষ্টাও করছি, বিভিন্ন ইন্ডিয়ান আইডলে অডিশন দিয়েছি, জি টিভিতে অডিশন দিয়েছি, জি বাংলাতে অডিশন দিয়েছি এবং স্টার জলসাতে অডিশন দিয়েছি। এখন আকাশ আর্ট সুপারস্টার সিঙ্গার ওটাতেও আমি নিয়মিত অডিশন দিয়ে যাচ্ছি। কিন্তু ওখানে দাদা একটা জিনিস কি, বছরে একবার করে অডিশন হয়, অডিশনে তো প্রচুর ভিড় পড়ে, 2000-3000 কোনো সময় 1500-2000 করে ভিড় হয়। এবার আমি এখান থেকে কলকাতায় যাচ্ছি একটা সকাল থেকে জার্নিং করে, এবার জার্নিং করে গিয়ে ওখানে লাইন দাঁড়িয়ে সেই আমার সন্ধ্যার সময় হয়তো লাইন পড়ছে, এবার তখন আমি ঠিকঠাক করে মানে আমি হয়তো দিতে পারছি না তখনকার মতো। এবার বা হয়তো মানে আমি কিন্তু আমার দিক থেকে আমি প্রচেষ্টা চালাচ্ছি 100%, এবার হয়তো কোনো কারণে মিস্টেক হচ্ছে, কিন্তু আমি চাইছি যে একটা ভালো প্ল্যাটফর্ম আমি পেয়ে গেলে আমি আমার দিক থেকে আমি প্রতিযোগী হিসাবে মানে প্রচেষ্টা আমি সংগ্রামটা আমি চালিয়ে যেতে পারবো, এটা আমি আশা রাখছি যে ওখানে আমি ফাইনালিস্টে মানে এটা আমার দিক থেকে আমি আশা করছি যে আমি। আপনার নাম আর এই জায়গাটার নাম? আমার নাম শুভঙ্কর রায়, এটা হচ্ছে হবিপুর দেবীপুর।
কীর্তন করতাম, এই নজরুল গীতি করতাম। কোন জায়গায় যেতেন? ডাক্তার পড়তো কোথাও? ডাক্তার পড়তো। যেতেন? তো এই ছেলেরা কি গান শিখেছে কি আপনার কাছ থেকে নাকি অন্য জায়গা থেকে শিখেছে? ছেলেরা টুকটাক শিখেছে। কোথা থেকে শিখলো? আপনার কাছ থেকে? আমার কাছ থেকে শিখেছে। আচ্ছা, তো এই গান দিয়ে তো কিছু হচ্ছে না, আপনার তো কিছু হয়নি না। তো এই ভাঙা ঘরের মধ্যে এখানে সব এই হারমোনিয়াম, তারপরে এই গিটার, এগুলো কে কিনেছে? আমি কিনেছি, ওরা একটু সহযোগিতা করেছে, আমি কিনেছি। মনে পড়ে আপনার সেই গান করতে যাওয়া? সবাই ডাকতো তখন? মনে পড়ে। তো এখন তো যেতে পারেন না, খারাপ লাগে? এখন এই অবস্থা, কথা বলতে অসুবিধা হয়? কথা বলতে অসুবিধা হয়। গান তো করতেই পারেন না। আচ্ছা, সেই ছেলেরা গান যে করছে তো কি মনে হচ্ছে? ভালো লাগছে ছেলেরা গান করছে? ভালো লাগছে। কিন্তু পয়সা করে আসছে? কিছু আসছে না। তাহলে ओ जो ख्वाबों ख्यालों में सोचा नहीं था, जो ख्वाबों ख्यालों में यारों दोस्ती मारे चल सोचे तड़प तड़प के इस दिल से आह निकल आशियाना में बेतहाशा दिल ने तुझको ही चाहा है। कौन है वो कहाँ से वो आया, चारों दिशाओं में तेज सा वो